হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি গ্রামারের একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইনফিনিটিভ অথবা ভার্ব প্লাস আইএনজি অ্যাজ এ সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ এবং ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার। আমরা অনেকেই মনে করে থাকি যে এই ভার্ব প্লাস আইএনজি হচ্ছে কি জিনিস, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে ভার্ব প্লাস আইএনজি আমরা ব্যবহার করি, এটা ছাড়াও ভার্বের সাথে আইএনজি এটা বিভিন্নভাবে ব্যবহৃত করে। এটা হতে পারে পার্টিসিপল, হতে পারে এটা জিরান্ড বা ভার্বাল নাউন। সো এটা এই ভার্ব প্লাস আইএনজি এটা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়, আবার ইনফিনিটিভকেও সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। তো এই জিনিসটা নিয়েই আমরা আলোচনা করব যে কিভাবে ইনফিনিটিভকে এবং ভার্ব প্লাস আইএনজিকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। এটা খুবই ইজি এবং জাস্ট একটা জিনিস খেয়াল রাখলেই এটা আপনারা ব্যবহার করতে পারবেন, যে কেউ ব্যবহার করতে পারবেন। খুব সিম্পল, আমি একটা উদাহরণ দিই। সো ধরা যাক একটা শব্দ, সেটা হচ্ছে রিড। এই অর্ডটা আসলে কোন ফরম্যাট? এটা ভার্বের মূল ফর্ম বা বেস ফর্ম, আমরা যেভাবে বলি যে ভার্বের মূল শব্দ বা মূল ফর্ম হচ্ছে এটা। এর সঙ্গে আইএনজি কি আছে? নেই। সো যদি আমি এর সঙ্গে একটা আইএনজি যুক্ত করে দিই, তাহলে সেটা কিন্তু আমার ভার্ব প্লাস আইএনজি হয়ে গেল। এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। আবার আইএনজি নিয়ে যদি আমরা না দিই, এর আগে যদি একটা টু লিখি, টু রিড, সেটা কি হবে? সেটা হয়ে যাবে ইনফিনিটিভ। অর্থাৎ ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের মূল ফর্ম। টু প্লাস ভার্বের মূল ফর্ম হচ্ছে ইনফিনিটিভ। আর এর সঙ্গে যদি আমরা আইএনজি দিয়ে দিই, সেটাও ভার্ব প্লাস আইএনজি হয়ে গেল। এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি কিভাবে? সাবজেক্ট যেহেতু সেন্টেন্সের প্রথমে থাকে, তাহলে আমরা লিখতে পারি, এটাকে প্রথমে রেখে আমরা লিখতে পারি। যেমন টু রিড, আমি লিখলাম যে টু রিড, লিখলাম যে টু রিড ইজ ডিফিকাল্ট, বা টু রিড জাপানিজ বা চাইনিজ। যেহেতু আমি জাপানিজটা পারি না, তো লিখলাম যে টু রিড জাপানিজ। এটা আমার কাছে ভেরি ডিফিকাল্ট। তো আমার কাছে এটা ডিফিকাল্ট মনে হয়, এই জন্য লিখলাম যে টু রিড জাপানিজ ইজ ভেরি ডিফিকাল্ট। তো জাপানিজ পড়া আমার কাছে ডিফিকাল্ট। তো এখানে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে সেন্টেন্সের শুরুতে, এই জন্য এটা ইনফিনিটিভ হিসেবে আমরা এভাবে ব্যবহার করতে পারি। এখন কথা হচ্ছে যে এটা ছাড়াও কি আমরা অন্য কোনোভাবে এটা ব্যবহার করতে পারি? হ্যাঁ, আমরা ভার্বের সঙ্গে আইএনজিও দিতে পারি, অর্থাৎ এই রিডিং শব্দটাও আমরা এখানে ব্যবহার করতে পারি। যদি আমরা রিডিং লিখি, তাহলে কি হবে? রিডিং জাপানিজ ইজ ভেরি ডিফিকাল্ট। অথবা আমাকে লিখতে হবে টু রিড জাপানিজ, অর্থাৎ টু রিড অথবা রিডিং জাপানিজ ইজ ভেরি ডিফিকাল্ট। অর্থাৎ টু রিড এবং রিডিং দুটাই কারেক্ট, এই দুইটাই কারেক্ট। কিন্তু আমরা ভুল করি কি? আমরা এই টুটা দেই না, আমরা লিখি যে রিড জাপানিজ বা রিড, তখন ভুল হয়ে যাবে। আবার আমরা আরেকটা ভুল করি, সেটা হচ্ছে এই রিডিং বা আইএনজির আগে একটা দা ব্যবহার করে ফেলি। এই দা ব্যবহার করাটাও ভুল হবে। তাহলে ক্লিয়ারলি যদি আমি চিন্তা করি, তাহলে কি করণীয় আর কি বর্জনীয়, কি করা যাবে আর কি করা যাবে না। আমরা যখন মূল শব্দটা লিখব, হ্যাঁ, রিড হতে পারে, ওয়ার্ক হতে পারে, এই যে মূল শব্দটা বা মূল ভার্বের মূল ফর্মটা, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না। সাবজেক্ট হিসেবে যদি আমরা কোনো ভার্ব বা শব্দ ব্যবহার করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে হয় আইএনজি দিতে হবে, অথবা এর আগে একটা টু দিতে হবে। যেমন টু রিড বা টু ওয়ার্ক, অথবা এটার সঙ্গে আমাকে আইএনজি যুক্ত করতে হবে। সো ইটস ভেরি সিম্পল। দুটো ফরম্যাট, অর্থাৎ আমাকে হয় টু রিড বা টু ওয়ার্ক লিখতে হবে, অথবা এর সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। কিন্তু আমি দুটো একই সঙ্গে ব্যবহার করতে পারবো না। অর্থাৎ আমরা লিখতে পারবো না যে টু রিডিং,
যদি আমরা টু রিডিং লিখি তাহলে এটা ইনফিনিটিভ হলো না, আইএনজি হলো না, সেটা কি হবে? সেটা ভুল। আরেকটা ভুল হতে পারে যদি আমি এটাকে এর আগে দা ব্যবহার করে ফেলি। যদি আমি লিখি যে দা ওয়ার্কিং, তাহলে এই ধরনের শব্দ আপনারা কোনোদিন জীবনে শুনেছেন? দা ওয়ার্কিং হবে না, কারণ হচ্ছে এই ওয়ার্কিং বা রিডিং এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন হিসেবে ধরা হয়। কেন? একটা জিনিস চিন্তা করেন, যে কিছু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমি কিছু উদাহরণ বলি। ধরা যাক হাঁটা, হাঁটা বা ওয়াকিং। এই হাঁটা আমরা যখন ভার্ব হিসেবে ব্যবহার করি তখন আমরা বলি ওয়াক, WLK, ওয়াক। এই ওয়াক শব্দটাই কিন্তু ভার্ব, এর সঙ্গে আইএনজি দিলে এটাকে অন্য ফরম্যাটে ব্যবহার করা যায়। সো এই হাঁটা যখন আমি লিখবো ওয়াকিং, আইএনজি দিলাম, এটাকে যদি আমি লিখি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। সো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এই ওয়াকিং তখন কি হয়ে গেল? তখন এটা একটা ব্যায়ামের নাম হয়ে গেল। যদি নাম হয়ে যায়, নাম হয়ে গেলে সেটা কি থাকলো? সেটা হয়ে গেল নাউন। সো তখন আর কিন্তু ওয়াকিং, এই ওয়াকিং যদি আমি লিখি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, তাহলে এই ওয়াকিংটা আসলে একটা নাউন হয়ে গেল। সো এটা যদি আমি আসলে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, মানে এটা তখন নাউন হয়ে গেছে। সো নাউন যেরকম হবে, নাউন কিন্তু ভার্বের মূল শব্দটা হতে পারবে না। আবার নাউনের আগে কি আমি দি ব্যবহার করতে পারবো কিনা বা দা ব্যবহার করতে পারবো কিনা? পারবো না, কারণ হচ্ছে এটা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, দুই ধরনের নাউন যে আছে, এটা তখন হচ্ছে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ আপনি ওয়াকিং, ওয়াকিং হচ্ছে এটা তখন একটা এক্সারসাইজের নাম বা একটা কাজের নাম। এই নামের আগে আপনি দা ব্যবহার করতে পারবেন না, কারণ কি? এটা আনকাউন্টেবল নাউন। অর্থাৎ আপনি ওয়াকিং কি গুনতে পারেন যে একটা ওয়াকিং করলাম, দুইটা ওয়াকিং করলাম? পারবেন না, যেহেতু তাই এটা দা ব্যবহার করা যাবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা আমি বলেছিলাম যে একই সঙ্গে টু প্লাস ভার্ব এবং একই সঙ্গে আইএনজি দুটো একই সঙ্গে ব্যবহার করা যাবে না। তাহলে আমি যদি লিখি যে দেখা যাক ওয়ার্কিং, এই ওয়ার্কিং যদি সেন্টেন্সে আমি ব্যবহার করতে চাই, লিখলাম যে ওয়ার্কিং চেঞ্জেস আওয়ার লাইফস। মানে ওয়ার্কিং বা কাজ করা আমাদের জীবন চেঞ্জ করে দেয়। এই ওয়ার্কিং এখানে ভার্বের, এই যে এইটা হচ্ছে এখানে ভার্ব, এই ওয়ার্কিং চেঞ্জেস হচ্ছে এখানে ভার্ব, ওয়ার্কিং তো এখানে ভার্ব না। ওয়ার্কিং হচ্ছে একটা কাজের নাম বা কাজ করা, কাজ করা হচ্ছে আমাদের জীবনটাকে চেঞ্জ করে দেয়। এটা এখানে তাহলে এটা সাবজেক্ট হিসেবে আসছে, তার মানে এটা একটা নাউন হয়ে গেছে, আর এটা হচ্ছে ভার্ব। সো ওয়ার্কিং চেঞ্জেস আওয়ার লাইফ, সেক্ষেত্রে আমরা এই আইএনজি ছাড়া ব্যবহার করতে পারবো না। আবার এর আগে আমরা দা ব্যবহার করতে পারবো না, এটা ভুল। এবং একই সঙ্গে আমরা লিখতে পারবো না যে টু ওয়ার্কিং। যদি আমরা টু লিখি তাহলে কি হবে? টু ওয়ার্ক হবে, টু ওয়ার্কিং হবে না। হয় টু বাদ যাবে অথবা আইএনজি বাদ যাবে। তাহলে টু ওয়ার্ক চেঞ্জেস আওয়ার লাইফস অথবা ওয়ার্কিং চেঞ্জেস আওয়ার লাইফস, দুটো একই সঙ্গে হতে পারবে না। আরেকটা উদাহরণ দেওয়া যাক। ধরা যাক মেকিং। এই মেক, ধরলাম যে মেক মিল্ক শেক, অর্থাৎ মিল্ক শেক তৈরি ইজ ভেরি ইজি। মিল্ক শেক তৈরি করাটা খুব ইজি। এখন আমি এখানে কি মেক ব্যবহার করব নাকি আইএনজি ব্যবহার করব? ভেরি সিম্পল, হয় আমি এর আগে একটা টু ব্যবহার করব, তাহলে হয়ে যাবে টু মেক, অথবা আমি এই সঙ্গে মেকিং বানায় ফেলবো, অর্থাৎ এটাকে আমি আইএনজি যুক্ত করে ফেলবো। এই দুটোই কারেক্ট। টু মেক মিল্ক শেক ইজ ভেরি ইজি অথবা মেকিং মিল্ক শেক ইজ ভেরি ইজি, বাট আমরা শুধু মেক ব্যবহার করতে পারবো না। আবার যদি আমি মেকিং ব্যবহার করি, এর আগে দা ব্যবহার করতে পারবো না। খুবই সিম্পল এই রুলটা। আরও যদি একটা উদাহরণ দিই, যে ধরা যাক প্লান্ট, প্লান্ট বা রোপণ করা, আমরা গাছ রোপণ করি।
যদি আমরা প্লান্ট লিখি, প্লান্ট, এটা হচ্ছে প্লান্টটা হচ্ছে ভার্বের মূল ভার্ব। এর সঙ্গে যখন আমি আইএনজি দিয়ে দিই তখন আমরা বলি যে প্লান্টিং ট্রি। সো প্লান্টিং ট্রি বা বৃক্ষরোপণ, প্লান্টিং ট্রিজ। এই প্লান্টিং ট্রিজ ইজ গুড ফর নেচার। প্লান্টিং ট্রিজ কথাটা সঠিক, বাট এর আগে যদি আমি দা ব্যবহার করি তাহলে কি সঠিক হবে? না, কারণ এই প্লান্টিং এটা হয়ে গেলে হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর আগে আমি দা ব্যবহার করতে পারবো না। আরেকটা হচ্ছে যে শুধু প্লান্ট ব্যবহার করতে পারবো না। শুধু প্লান্ট যদি আমি ব্যবহার করতে চাই তাহলে এর আগে একটা টু দিতে হবে। সো রুলস ইজ এই রুলগুলো ভেরি সিম্পল, রুলস আর ভেরি সিম্পল। জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে টু ব্যবহার করলে আমি আইএনজি ব্যবহার করব না, আইএনজি ব্যবহার করলে আমি দা ব্যবহার করব না। এখন দা যদি আমি ব্যবহার না করি, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে এই ভার্বের সঙ্গে দা এর অনেক ব্যবহারও আসলে আছে। যেমন দ্য প্ল্যান্টিং ব্যবহার হয়, দ্য প্ল্যান্টিং এই শব্দটাও ব্যবহার করা যায়, কিন্তু কখন যায়? এর সঙ্গে একটা প্রিপোজিশন যদি আমি ব্যবহার করি, অর্থাৎ দুই পাশে, এক পাশে প্রিপোজিশন আর এক পাশে দা, মাঝখানে যদি আমি এটা ব্যবহার করি তখন ব্যবহার করা যাবে। এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। এখন আপনাদের জন্য একটা টেস্ট, যে স্পেলিং, স্পেলিং স্পেলিং মানে হচ্ছে বানান। সো এই স্পেলিং যদি আমি লিখি, স্পেলিং আর আরেকটা হতে পারে টু স্পেল। আমি এই স্পেল শব্দটা আপনাদেরকে দিলাম যে এটা, আমি যদি একটা সেন্টেন্স লিখি এটার কোন ফরম্যাটটা এখানে ব্যবহার করা হবে। লিখলাম ধরো ড্যাশ কারেক্টলি হতে পারে স্পেল কারেক্টলি বা স্পেলিং কারেক্টলি অথবা টু স্পেল কারেক্টলি। হ্যাঁ, এটা ইজ ইম্পর্টেন্ট। সো কোনটা হবে? স্পেল কারেক্টলি, স্পেলিং কারেক্টলি অথবা টু স্পেল কারেক্টলি। এই তিনটার মধ্যে এই স্পেল শব্দটাকে আপনারা ব্যবহার করে এই ফিল ইন দ্য গ্যাপস, এটা এখানে কি হবে? স্পেল কারেক্টলি হবে, স্পেল কারেক্টলি ইজ ইম্পর্টেন্ট, নাকি স্পেলিং কারেক্টলি ইজ ইম্পর্টেন্ট, নাকি টু স্পেল কারেক্টলি ইজ ইম্পর্টেন্ট? সো সঠিক ফরম্যাটটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওতে অবশ্যই লাইক দিতে বলবেন না। ধন্যবাদ সবাইকে।